বলেছিল এই হকারদের ওপর দাঁড়িয়েই, এদের ট্যাক্স দিয়েই, লাইসেন্স কিনেই এই গোটা কলকাতায় তারা হকারি করেছে। লকডাউনের আগে গোটা পশ্চিমবঙ্গে 1 লক্ষ রেল হকার ছিল, যে রেল হকারদের গোটা বছরের টার্নওভারের পরিমাণ 6,000 কোটি টাকা। গোটা কলকাতায় শুধুমাত্র 75,000 রেল হকার বাদ দিয়ে সমস্ত ধরনের ব্যবসায়ী হকাররা রয়েছে, যারা ব্যবসা করেন, কাজ করেন, হাট করেন। গোটা একটি বছরে আপনি ঈদ বলুন, মহরম বলুন, ছুটি বলুন, দুর্গাপুজো বলুন, সব মিলিয়ে প্রায় 30 থেকে 35,000 কোটি টাকার টার্নওভার হয়। তাহলে এই হকার উচ্ছেদ এ শুধুমাত্র রাস্তা সাফ করার বিষয় নয়, এটা অর্থনীতি। এটা বিজেপি সাধারণ গরিব খেটে খাওয়া মানুষকে তার পথ থেকে সাফ করে আম্বানি আদানিদেরকে এই গোটা কাজ করার জায়গায়, বাস করার জায়গায় সুযোগ করে দিচ্ছে। নিজেদের ব্যবসার ক্ষেত্রে আপনারা দেখেছেন না, এখানে দাঁড়িয়ে বড় বড় শিল্পপতিরা একে একে ঢুকছে। লাক্স কোচি থেকে শুরু করে বড় শিল্পপতি। 91 সালে গ্যাট চুক্তির মধ্যম দিয়ে আমরা একবার হাত কামড়েছি। আজকের দিনে দাঁড়িয়ে গোটা কাপড়ের বিজনেস, কাপড়ের দাম তা নিয়ন্ত্রণ করার কোনো অধিকার সরকারের ওপর নেই। প্রত্যেক দিন প্রতিনিয়ত বাড়ছে। তৃণমূল কংগ্রেস 15 বছরে একটি প্রশ্নও করেন। আমাদের এই কলকাতার এই হকার উচ্ছেদ যে করে হোক বন্ধ করতে হবে, কোনো শর্তর ব্যাপার নেই। কলকাতা কর্পোরেশনের ওয়ার্ডের 100 দিনের কাজ, গ্রামের 100 দিনের কাজের সাথে এর পার্থক্য রয়েছে। এই আইন ওয়েস্ট বেঙ্গল আরবান এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট স্কিম বামপন সরকার করে গেছে আইন 2010 সালে। সেই আইনে পাড়ায় পাড়ায় দাঁড়িয়ে 70 জন, 80 জন, 90 জন মেডিকেলে, কনজারভেন্সিতে, পার্কে সিকিউরিটি দাঁড়িয়ে কাজ করছে, যাদেরকে সাধারণ ভাষায় আমরা 100 দিনের কাজ বলি। আইনের আওতায় যাদের কাজ যেতে পারে না, তৃণমূল কংগ্রেস এদেরকে কেনা গোলাম ভেবেছিল। যখন তখন এদেরকে ব্যবহার করা হতো মিছিলের ক্ষেত্রে, বিরোধী রাজনৈতিক দলকে ভাঙার ক্ষেত্রে। এবং এই কলকাতা কর্পোরেশনে যদি একজন পার্মানেন্ট মজদুর সে চাকরি পায়, সে চাকরির পার্মানেন্ট শুরুই হবে 33,000 টাকা থেকে। মাত্র 202 টাকা কনজারভেন্সি, 26 দিন। শরীর খারাপ হলে, অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলের লোকের সাথে কথা বললে হাজিরা থেকে বাদ দেওয়া হতো। 303 টাকা ছিল সুপারভাইজার, এখনও রয়েছে 404 টাকা। এই বিজেপি সরকারে আসার পর এদের ওপর হুমকি, ভয় আউট হয়ে ভরসাহীন হয়নি, ভয়হীন হয়েছে। 8 ঘন্টা ডিউটি করার কথা বলা হচ্ছে। বিগত সরকারও যাদেরকে কেনা গোলাম ভেবেছিল, ডিওয়াইফাই বুক বাজিয়ে বলেছে পশ্চিমবঙ্গ সরকারের ন্যূনতম যেটুকুনি মজুরি দেওয়ার ক্ষমতা আছে সেই মজুরি হলো 399 টাকা থেকে স্টার্ট দিনে। তাদেরকে যারা একেবারে 202 টাকা পায় তাদের 399 টাকা দিতে হবে। যারা একেবারে 303 টাকা পায় তাদের 439 টাকা। ওয়ার্ডের সুপারভাইজারকে 404 টাকার বদলে 483 টাকা। অর্থনীতি বাদে অন্য কিছু নেই। এই মোবাইল ফোনে এখন লাইভ চলছে, এই মোবাইল ফোনে 2টো সিম রয়েছে। আমাদের দেশের বিএসএনএল বন্ধ হয়েছে, বিএসএনএলের তার সাথে কর্মসংস্থানও বন্ধ হয়েছে। এই মোবাইল ফোনে 2টো সিমের মাসে গিয়ে খরচা দাঁড়াচ্ছে 800 টাকা। কিন্তু আমরা কেউ ভেবে দেখি না বছরে 12 মাসের জায়গায় 13 মাসের রিচার্জের টাকা নেওয়া হয়। এই বিপুল পরিমাণ টাকা এই আম্বানিদের জিওর মারফত দিয়ে তারা নেয় এবং চুপ করে বসে থাকে মোদি সরকার। কেন? তাদের টাকাতেই আমাদের ইলেকট্রাল বন্ডে লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে তারা সরকারে টিকে রয়েছে। এই জিও আমরা নিজেরা বুকে ব্যাজ লাগিয়ে ডিওয়াইফাই মিছিল করেছে। গোটা ফুটবল বিশ্বকাপ চলছে, স্পেনের মতো টিম, মিশরের মতো টিম, তারা বলছে আই লাভ প্যালেস্টাইন, উই আর স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন। প্যালেস্টাইন কোনো মুসলমান, ইহুদি, খ্রিস্টানের মামলা নয়, ওটা পৃথিবীর সব থেকে বড় ব্যবসা বাণিজ্যের জায়গা হয়ে দাঁড়িয়েছে। আমাদের জিও আছে ওই ব্যবসা বাণিজ্যে পয়সা লাগানোয়। পৃথিবীর বিভিন্ন বোমা কোম্পানিগুলো পয়সা লাগিয়েছে কত সহজে একদিনে 24 ঘন্টায় মুহূর্তে মানুষ মেরে ফেলা যায়। সেই দেখে বিভিন্ন জায়গায় তাদের অস্ত্র বিক্রি হবে। কি করে ভারতবর্ষের কোম্পানিগুলো এমনকি এসবিআইও পর্যন্ত নিজেদের টাকা লাগিয়েছে। কেন? পৃথিবীতে সব থেকে বড় ব্যবসা এখন দাঁড়িয়েছে গণহত্যার ব্যবসা, মানুষ খুন করার ব্যবসা। তাই প্যালেস্টাইনকে ধর্মের নিরিখে দেখলে হবে না, গোটা প্রজন্ম, আমাদের গোটা দেশকে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াতে হবে। কারণ এই কর্পোরেটরা আমাদের দেশেও একইভাবে প্রত্যেক দিনকে আমাদেরকে শুষছে। আমাদের একটিও সরকারি ক্ষেত্রে চাকরি নেই, কারণ কর্পোরেটদের কাছে বেগার খাটতে হবে। পেটিএমে যারা চাকরি করেন জানেন, গুগল পেতে চাকরি করেন জানেন,
80% টার্গেট হলে 80% মাইনে, 100% টার্গেট হলে 100% মাইনে। কোনো জায়গায় সরকারি জায়গায় চাকরি নেই। পূর্ব রেলের দপ্তরে প্রতি বছর 100 জনের মধ্যে 10 জনের পদ অবলুপ্ত করে দেওয়া হয়, কন্ট্রাকচুয়ালে নেওয়া হয় লোক দাঁড়িয়ে। আমরা যে কথা বলছি, আধুনিক ভারতবর্ষের সব থেকে বড় গোলামখানা বানাতে চাইছে দেশের মোদী সরকার, বিজেপির সরকার। তাদেরই পশ্চিমবঙ্গে সংস্করণ তৈরি হয়েছে। পৃথিবীর ইতিহাসে এই প্রথম ইউনাইটেড নেশন আন্তর্জাতিক সংস্থায় আলোচনা হয়েছে যে একটি দেশের একটি অংশের একটা বিপুল পরিমাণ মানুষকে ভোটার তালিকা থেকে, নির্বাচনী গণতন্ত্র থেকে বাদ দিয়ে নির্বাচন করা হয়েছে। আর এই নির্বাচনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, ঋণ খেলাপি সমস্ত কিছু আরও বেশি সহায়তা করেছে বিজেপিকে জিততে দাঁড়িয়ে। এই বিজেপি তৃণমূল একই সাথে, একই রাজনৈতিক দল, একই অর্থনৈতিক ফান্ডিং থেকে ফান্ড হয়েছে, আজকে স্পষ্ট বোঝা যাচ্ছে দাঁড়িয়ে। আজকে শুভেন্দু অধিকারী যে টিমে খেলছেন সেই টিমটা তার নয়, যে টিমে খেলছেন না সেই টিমটা তার। সেই টিমটাকে তিনি চালনা করছেন দাঁড়িয়ে। গোটা পশ্চিমবাংলার মানুষের যে ক্রিমিনালদেরকে জেলের গারদে যাওয়ার কথা, মিড ডে মিল থেকে ডিম বাদ গিয়ে শুধুমাত্র ডিম দিয়ে মেরে তাদেরকে সব মাফ করে দেওয়া হচ্ছে। তাই আমাদের কাছে স্পষ্ট দাবি, এই কর্পোরেশনে দাঁড়িয়ে 70,000 লোক কাজ পাওয়ার জায়গা, 12,000 পার্মানেন্ট পোস্ট, 30,000 ক্যাজুয়াল পোস্ট, যাদের 347 টাকা করে দেওয়া হয়। গোটাটাই গোলামি। সকালবেলা 8টা থেকে রাত্রি 12টা পর্যন্ত কাজ, বেসরকারি ক্ষেত্রে বলুন, কর্পোরেশনের ক্ষেত্রে বলুন। এদের সবাইকে পার্মানেন্ট করতে হবে। তাই জন্য 22 তারিখ আমরা সমাবেশ করব। 30,000 এখনও রয়েছে শূন্য পদ, সেই শূন্য পদে নিয়োগ করতে হবে। গোটা পশ্চিমবঙ্গে 6.5 লক্ষ সরকারি জায়গায় শূন্য পদ রয়েছে। 1 লক্ষ জায়গায় শুধুমাত্র চাকরি হবে, সেই চাকরি কবে হবে তার নোটিশ হবে, তার কোনো পরিস্থিতি নেই। তাই আমরা আপনাদের কাছে এই কথাই বলতে চাই, আজকের দিনে যা দেখতে পাচ্ছি তার মূল কথা হলো অর্থনীতি। অর্থনৈতিক আক্রমণই প্রত্যেক দিন আমাদের পঙ্গু করছে। আর আমাদের এই পঙ্গু করার মাধ্যম দিয়ে ব্যবহার করা হচ্ছে মিডিয়াকে, যে মিডিয়া ভারতবর্ষের 100% মিডিয়া ভারতবর্ষের কর্পোরেটদের দিয়ে কেনা। এই গরিব মানুষকে দিয়ে এই ফেসবুকে লেখানো হচ্ছে দিনে প্রতি ঘন্টায় যদি 200 কাপ চা বিক্রি করে তাহলে একজন হকার কত টাকা বিক্রি করতে পারে, তাই তাকে সরিয়ে দেওয়াতে কোনো না জায়েজই নেই, তা জায়েজ রয়েছে। তাই গরিব মানুষকে গরিব মানুষের মধ্যেও ব্যবহার করছে হলো এই সোশ্যাল মিডিয়া। আর এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গেলে আমি আপনি পারবো না। সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করার জন্য বিজেপি, একটি মাত্র করার জন্য বিজেপি যে পরিমাণ টাকা খরচা করে তাতে বিপুল পরিমাণ মানুষের কাছে যেতে পারে। তাই আমাদের রাস্তা দখল করে ছাড়া বিকল্প আর দ্বিতীয় কোনো পথ নেই। গোটা ভারতবর্ষের যন্তর মন্তরে দাঁড়িয়ে 51 বার কোশ্চেন লিক হয়েছে। যে কোশ্চেনে ভারতবর্ষের ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হতে পারত, যে কোশ্চেন ভারতবর্ষের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে আগামী জীবনের স্বপ্ন দেখতে পারত। এই কোশ্চেন লিক হওয়ার মানে হলো আমি চাকরি দেব না, আমি ডাক্তারি ক্ষেত্রে নিয়োগ করব না। এই লিক করার মাধ্যমে গোটা ব্যবস্থাকে আমি আদালতে নিয়ে যাব। এটাই চলছে অর্থনীতির ওপর আক্রমণ। তাই আমাদের এখানকার SBI, জিও, ওয়ো সমস্ত ছুটে গেছে প্যালেস্তাইনে। তারা ইসরায়েলকে হাজার হাজার কোটি টাকা, পৃথিবীতে আমেরিকার পর দ্বিতীয় সর্ববৃহৎ অর্থ সর্বকারী সংস্থান যা হলো ভারতবর্ষ থেকে, যা ইসরায়েলকে দিয়েছে অর্থ, সেই অর্থ দিয়ে প্রতিদিন গড়ে 150 জন করে মানুষকে মারা হয়েছে। আজকে জেসিবির বুলডোজার দেখছেন, পৃথিবীর বুলডোজারদের তালিকায় ডুসান, কাটারপিলার গোটা গাজা ওয়েস্ট ব্যাঙ্কে 6 মাসের মধ্যে ভেঙে সাফ করে দিয়েছে। ওখানে ট্রাম্পের জামাইয়ের নেতৃত্বে আগামী দিনে নতুন ট্যুরিস্ট প্লেস তৈরি হবে। আমাদের ভারতবর্ষে দাঁড়িয়েও গোটা মধ্যপ্রদেশের সিংরেলি কয়লা খনি, গোটা আন্দামানে দাঁড়িয়ে গাছ কেটে আমাদের পরিবেশকে ধ্বংস করে আগামী দিনে ধ্বংস করা হচ্ছে। এই তৃণমূল কংগ্রেস কলকাতাতে দাঁড়িয়ে প্রায় 3,000-এর ওপর জলাশয় বন্ধ করেছে। আমাদের ওই পূর্ব কলকাতা কারখানা, মানে ওয়াও মোমোর কারখানা, যেখানে 40 জন শ্রমিক মারা গেল। গাছ কাটার ফলে কি হয়? এই হসপিটালগুলোতে যান যেখানে লাংসের ট্রিটমেন্ট হয়। কলকাতাতে যদি বুকের ক্যান্সার, বুকের রোগ হওয়া 70% মানুষের সিগারেট খাওয়ার জন্য হয় না, পলিউশনের জন্য হয়। একটা আইলা আমফান হলে কলকাতা শহরের ওপর কী প্রভাব পড়েছিল তা সবাই দেখেছেন। এই জলাশয়ের মাটি ধারণ ক্ষমতা কমতে কমতে এই জায়গায় পৌঁছেছে আজকে দাঁড়িয়ে। বেআইনি প্রমোটারের রাজে দাঁড়িয়ে এই নিকাশি ব্যবস্থা ঠিকঠাক করে বাড়ি ঢাকা না দিয়ে সিমেন্টের ব্যবস্থা আমাদের জীবনকে দুর্বিষহ করে চলেছে।
এই কেমিক্যাল নিয়ে আমাদের আগামী দিনে নিজেদের বাড়ির শিশু সন্তানরা জন্মগ্রহণ করছে। হাজার হাজার কোটি টাকার ভুয়ো ওষুধ বেরোচ্ছে। প্রত্যেক মাসে ওষুধের দাম সরকারি জায়গার থেকে কয়েক গুণ 10% 20% করে বাড়ছে। তার মানে আমাদেরকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, ঈসাই খাওয়া দাওয়া নানা রকম গল্প গুজবে ব্যস্ত রাখতে চাইছে। আসলে সব থেকে বড় আক্রমণ করা হচ্ছে আমাদের পকেটের ওপর। আমাদের সাধারণ বাড়ির ছেলেমেয়েরা আগামী দিনে যেন স্বপ্ন না দেখতে পারে, মার কাট করে রাস্তাতে তাদের ছিন্ন বিচ্ছিন্ন যেন লাশ পড়ে থাকতে পারে। সেই লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতির ইমারত করবে আম্বানি আদানিরা, আর সেই ইলেকট্রাল বন্ডের টাকায় প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ তারই ব্যবস্থা করছে। আর সেই ব্যবস্থা করাতে সহযোগী করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। ফের হাতে গিয়ে এনসিপিআইয়ের মাধ্যম দিয়ে এমন একটা ব্যবস্থা ভারতবর্ষে ডিলিমিটেশনের নাম মধ্যে আনতে চাইছে যাতে যেন বিজেপি আর কোনোদিনও ভারতবর্ষ থেকে না যেতে পারে। কিন্তু এই কথা বারবার মনে রাখা দরকার। আজকে আমরা এখানে বক্তৃতা করছি যে সাদা পতাকার ওপর আমরা তারা লাগিয়েছি, এটা এমনি এমনি উঠছে না, হাওয়া দিচ্ছে বলেই। ওড়ার পেছনে রক্ত ঘাম সব রয়েছে। আজ থেকে 100 বছর আগে কানপুর শহরে দাঁড়িয়ে বিপ্লবীরা ঠিক করেছিল গোটা ভারতবর্ষে ব্রিটিশ রাজ যে লুটোদ্রাজ চালাচ্ছে, লুট চালাচ্ছে, যুবকদের জীবনকে ধ্বংস করছে, আমাদের এখান থেকে সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সশস্ত্র আন্দোলনও যেরকম করতে হবে তেমনি প্রচারও করতে হবে। সেই বিপ্লবীদের হাতে তোলা গড়া অর্গানাইজেশন নাম নওজওয়ান ভারত সভা। সেই বিপ্লবীদের নাম হলো ভগৎ সিং, আসফাউল্লাহ খান, রাজগুরু সুখদেব। তাদেরই পতাকা বহন করছি। তারা ফাঁসিতে উঠে গেছেন, তাদের পতাকাকে তারা মাটিতে ফেলতে দেয়নি। 100 বছর পেরিয়ে যাওয়ার পরেও এই পতাকাকে ঘাড়ে তুলে বাঁকুড়া থেকে মইদুল ইসলাম মিদ্দা ছুটে এসছে কলকাতা শহরে। টোটো চালক নিজের চাকরি পাওয়ার জন্য না, যেন ওই মাস্টারমশাইয়ের যারা চাকরি প্রার্থী তাদের জন্য পেট ফাটিয়ে তাকে খুন করা রয়েছে। ওই আমাদের আনিস খান খুন হয়েছে যেন নিজের কলেজটা প্রমোটারদের হাতে না চলে যায়। 100 বর্ষ পেরিয়েও ঝান্ডা কাঁধে এখনও রয়েছে। 100 লাশ চলে গেল, এই ঝান্ডা কাঁধ থেকে পড়বে না। কেননা নিজেদের জান, নিজেদের ইমান, নিজেদের অর্থনীতি মাচা তুলে বাঁচার জন্য এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। আগামী দিনে 22 তারিখ কর্পোরেশনের সামনে যে জনসমাবেশ হবে তাকে ইতিহাসে পরিণত করতে হবে। এই অঞ্চল থেকে হাজারে হাজারে মানুষ উপস্থিত থাকবেন। এই ইতিহাস আগামী দিনে গোটা বাংলাকে বদলাবে, গোটা ভারত দেখবে, গোটা পৃথিবীতে যে বামপন্থীদের বাংলার যে ঐতিহ্য তা আরও মাথায় তুলবে। আপনাদের সবাইকে লাল সালাম, আপনাদের সবাইকে অভিনন্দন। একজোট থেকেই